2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। এই দেশের আপামর জনসাধারণ কর্তৃত্ববাদকে বিদায় জানাতে গিয়ে তারা একটি সরকারকে পলায়ন করতে বাধ্য করেছে। আমরা ভেবেছিলাম এর পরবর্তীতে এই দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিসরে একটি মৌলিক পরিবর্তন সাধিত হবে, কিন্তু বাস্তবে এই বিষয়টি ঘটেনি। উপরন্তু আমরা দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের অনীহার কারণে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে দলবদ্ধ হয়ে যে কাউকে আক্রমণ করা, যে কাউকে অপমান করা, গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার খর্ব করা, মাজার ভাঙা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা প্রদান করা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে। পাশাপাশি এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই সমস্ত ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। সামনে নির্বাচন, আমরা মনে করি যে এই দেশে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন আছে এবং দ্রুত নির্বাচন হওয়ারও প্রয়োজন আছে, এবং সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এই যে নির্বাচন হবে, এই নির্বাচনের পরে যে কোনো দল বা যে কেউ বা গোষ্ঠী তারা সরকার গঠন করবে। সেইখানে আমরা যারা সংস্কৃতি চর্চা করি বা সংস্কৃতিমান মানুষ যারা আছেন বা এই দেশের যে জনগণের সংস্কৃতিতে যারা সম্পৃক্ত, তাদের কিছু আলাপ আছে। দেখতে পাচ্ছি এই দেশের নির্বাচনী আবহাওয়ায় স্পষ্টত এই দেশের যে রাজনৈতিক দলসমূহ দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ধর্মীয় দলগুলির সমন্বয়ে এবং তার সাথে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা দল মিলে একটি জোট গঠন হয়েছে। পাশাপাশি মধ্যপন্থা যে বৃহত্তম দল আছে সেই দলের সাথে আরেকটি জোট গঠন হয়েছে। এই দেশের রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে যে পক্ষই সরকার গঠন করুক না কেন, জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে এবং জনগণই নির্ধারণ করবে কাকে তারা তাদের শাসক নিযুক্ত করবে। আমি একটি বিষয়ে একটি বিশ্লেষণ দিতে চাই। সেই বিশ্লেষণটি হচ্ছে যে এই দেশের যারা সংস্কৃতি কর্মী আছে বা চিন্তক আছেন বা ভাবুক আছেন, যারা এই দেশের জনগণকে নিয়ে ভাবেন, তাদের ভাবনাটা আমি প্রকাশ করতে চাই। এই যে ধর্মীয় দলগুলি আছে, সেই দলগুলির প্রতি এই দেশের চিন্তাশীল ব্যক্তিদের এক ধরনের অবিশ্বাস আছে। বিভিন্ন কারণেই সেই অবিশ্বাসগুলি আছে এবং এই বিষয়গুলি আসলে এখন স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কারণে অবিশ্বাস, সেটা হচ্ছে এই যে পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব এবং আগ্রাসন, এইটাকে ধর্মীয় যে দলগুলি আছে তারা প্রতিরোধ করে। তারা এটা কিভাবে প্রতিরোধ করে এবং এই আগ্রাসনকে প্রতিরোধ করতে গিয়ে তারা যখন উগ্র হয়ে যায়, তখন সেটাকে আমরা প্রতিক্রিয়াশীলতা বলি। এখন তারা ক্ষমতায় গেলে সেই আগ্রাসনকে প্রতিরোধ করতে গিয়ে যদি তারা উগ্রতার আশ্রয় নেয়, দমন নিপীড়ন চালায়, তখন সেটা এই দেশের জনগণের জন্য কখনোই সুখকর হবে না। আরেকটি কারণ হচ্ছে যে প্রায়শই ধর্মীয় দলগুলি তাদের নিজ ধর্মের মধ্যে এই দেশের মানুষের মুক্তির পথ হিসাবে তারা স্লোগান দেয়।
কিন্তু সেটা তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা জনগণের নিকট নেই বা তারা জনগণকে দিচ্ছেন না। এর মধ্যে কিছু উগ্রবাদী ব্যাখ্যা আমাদের সামনে আছে। সেটা হচ্ছে যে ধর্মীয় দলগুলি ক্ষমতায় গেলে তারা এই দেশে শরিয়া আইন প্রয়োগ করবে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তে পারে, এই ধরনের একটা আশঙ্কার কথা শোনা যায়। এই বিষয়টাও আসলে জনগণের নিকট স্পষ্ট না। আরেকটি কারণ হচ্ছে যে আধুনিকতা এবং তার যে ধর্ম, সেই ধর্মের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকেও আমাদের নিতে হবে। যে আধুনিকতার সাথে তাল মিলাতে তারা কতটুকু পারবে সেই বিষয়টা নিয়েও কিছুটা সন্দেহ থেকে যায় তাদের প্রতি। এর জন্য প্রথমেই যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে এর মধ্যে একটা সামাজিক বিভাজন তৈরি হয়। ধর্মীয় দলগুলো এবং সাম্প্রদায়িকতা বিরোধী বা উদারনৈতিক যে সমাজ, তার মধ্যে একটা সাংস্কৃতিক বিভাজন বেড়ে যায়। তারপরে একটা রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়, বা তাদের যে জোট বা কর্মসূচি যদি বাস্তবায়িত হয় বা এটার প্রভাব পড়ে, তাহলে সেটার মধ্যে একটা এই চিন্তকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে এবং সেই ধরনের যে মধ্যপন্থার লোকগুলি বা যারা সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ আছেন, তারা সেটাকে প্রতিরোধ করতে চান। এই চিন্তাটাই প্রভাব বিস্তার করে সমাজে। এই ধর্মীয় দলগুলির রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে এই দেশের বুদ্ধিভিত্তিক যে শ্রেণী আছেন বা সংস্কৃতি কর্মী আছেন, তারা তাদের নিজেদের মূল্যবোধের প্রতি হুমকি হিসেবে দেখেন। এটা তাদের একটা সামাজিক প্রভাব। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা বলবো যে ধর্মীয় দলগুলির প্রতি সাংস্কৃতিক অবিশ্বাস, তাদের রাজনৈতিক এজেন্ডা, আধুনিক সমাজের সঙ্গে তাদের মতপার্থক্য এবং তাদের ব্যবহৃত রাজনৈতিক কৌশল আদর্শিক ব্যাখ্যার মিশ্র প্রতিক্রিয়া থেকে তৈরি হয়। এখন আসেন, এই যে ধর্মীয় দলগুলি আছে, এই দলগুলির প্রভাব যদি বাড়ে এই নির্বাচনে, তাহলে একটা মৌলিক পরিবর্তন করতে পারে। সেই মৌলিক পরিবর্তনটা কি? প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে, সেই কাঠামোতে বিভিন্ন ধরনের অপকর্ম আছে, যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি বা এই ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিদ্যমান আছে। এবং ধর্মীয় দলগুলির যে জোট আছে, সেটা যদি ক্ষমতায় আসে, তাহলে এইটার একটা মৌলিক পরিবর্তন ঘটতে পারে এবং এই যে সামাজিক সংকটগুলি, এই সংকটগুলির অন্যভাবে হয়তো ডিল হবে। এই বিষয়গুলি অন্যভাবে ডিল হলেও আমরা মনে করি যে এই ধর্মীয় গোষ্ঠী বা ধর্মীয় দলগুলি ক্ষমতায় গেলে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা ব্যাহত হতে পারে এবং এইটাই তাদের প্রতি আমাদের অবিশ্বাসের কারণ। অপরদিকে যে সকল দল মধ্যপন্থা অবলম্বন করে, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক উদাসীনতা লক্ষ্য করা যায়। এই যে সাংস্কৃতিক উদাসীনতা, সেটা আমাদের সুস্থ সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা আসলে উভয় সংকটে পড়েছি। এই জন্য প্রত্যেকটা জোট বা দলের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা এই দেশের জনগণের সংস্কৃতিকে কিভাবে ডিল করবেন, এই দেশের জনগণের সাংস্কৃতিক আকাঙ্ক্ষায় বাধা দিবেন কিনা, এই দেশের মানুষের উপর কর্তৃত্ববাদ কায়েম করবেন কিনা, এই বিষয়গুলি প্রত্যেকের নিকট স্পষ্ট হওয়া জরুরি। সেই সাথে ধর্মীয় দলগুলির উচিত যে সব ধরনের সাংস্কৃতিক আকাঙ্ক্ষাকে তারা কিভাবে ডিল করবেন, এই বিষয়ে তারা স্পষ্ট একটা ঘোষণা দিবে।
আর মধ্যবর্তী দলগুলির প্রতি আমি প্রত্যাশা করব তারা এই দেশের সাংস্কৃতিক আকাঙ্ক্ষাকে সামনে অগ্রসর করবে। আমরা চাই যারাই ক্ষমতায় আসুক তারাই যেন জনগণের সাংস্কৃতিক স্বাধীনতায় হস্তক্ষেপ না করে, কারণ একটি জাতির আত্মপরিচয় গঠনের জন্য সাংস্কৃতিক স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।